ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত দেশ, নিরাপত্তার চাদরে স্মৃতির মিনার। চর্চা আর সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। অনেকেই আসি, আমরা কিন্তু পড়তে পারি না আমাদের নিজেদের ভাষাটা। সেক্ষেত্রে আমাদের তো প্রজন্মটা এমনি শেষ, ধরতে গেলে আর সুযোগ নাই। ত্রিপুরা ভাষা, বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, এটা যদি আমি সমানভাবে চর্চা করে আসতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে অনেক ভালো হতো। 18 বিশিষ্টজন পেলেন 21 পদক। এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। বিতর্কিত একাদশ-দ্বাদশ নির্বাচনের দায়ে 22 ডিসি বাধ্যতামূলক অবসরে। তালিকা হচ্ছে সবশেষ দামি ভোটের প্রশাসনের খলনায়কদেরও। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আরও সুযোগ দিতে ধৈর্য ধরার আহ্বান। কুয়েটে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ। সিলেট এমসি কলেজে রাতভর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে। জুলাই গণহত্যার নির্দেশদাতা সাবেক এএসপি আলেপের আরও বর্বরতা। ক্রসফায়ারের ভয় দেখিয়ে গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ ট্রাইব্যুনালে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকার আমন্ত্রণ গ্রহণ করলেন জয়শঙ্কর। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা ইস্যুতে আলোচনার আশা। এবং বাংলাদেশের দেয়া মামুলি টার্গেটে জয়ের পথে ভারত। হৃদয়ের সেঞ্চুরির পরও টাইগাররা থামে 228 রানে। রানা মাহমুদুল্লাহ না থাকায় হতাশা। Innings together, and with the chips down, it's a terrific innings. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য প্রস্তুত শহীদ মিনার। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধায় সিক্ত হবেন ভাষা শহীদরা। বাকি আর মাত্র 1 ঘন্টা। ঠিক রাত 12টা 1 মিনিট থেকে মানুষের সব স্রোত এসে মিলতে শুরু করবে স্মৃতির মিনারে। ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ বেদি। প্রভাত ফেরি নির্বিঘ্ন করতে শহীদ মিনার ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর তুলির আঁচড়ে একটু একটু করে কালো পিচের রাস্তায় ফুটন্ত আলপনার শোভা। এবছর 3টি রঙের মেলা, লাল, সাদা আর কালো। লাল বিপ্লবের প্রতীক, সাদা শান্তির আর কালো শোকের। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। জানান হামলার কোনো সংখ্যা নেই। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। এই ব্যবস্থার ভিতরে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং, ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এইরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা। প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাত 12টা 40 মিনিট থেকে শহীদ মিনার উন্মুক্ত থাকবে সবার জন্য। হামলার সংখ্যা না থাকলেও পরিস্থিতি ঘোলাটে করতে পারে পতিত সরকারের লোকজন, তাই সজাগ থাকার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাজ ইউজুয়াল যে নিরাপত্তা বলয় থাকে তার চেয়ে এবার একটু বেশি নজরদারি তাদের থাকবে। বিশেষ করে পতিত সরকারের যে দল আছে তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কিনা বা কোনো রকমের পরিস্থিতি তৈরি হয় কিনা সেই জন্য তাদের বাড়তি নজরদারি থাকবে। এখন অপেক্ষা ভাষা মুক্তির দিনের প্রথম প্রহরের। সবার চাওয়া গুরুত্ব পাক মাতৃভাষার অধিকার। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জিকো, পুরো জাতি প্রস্তুত ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? বিস্তারিত একটু জানান আমাদেরকে।
আর কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শুরু হতে যাচ্ছে এবং এই প্রথম প্রহরে ফুল দেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে অনেক মানুষই এখানে এসে ভিড় করছেন। ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। যেমনটি জানেন যে রাত 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে ঠিক 12টা 40 মিনিটে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই গেটগুলো এবং এখানে প্রবেশ করবেন প্রতিটি মানুষ এবং শ্রদ্ধা জানাবেন এখানে আসা এখানে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে অনেকের সাথেই এরই মধ্যে আমাদের কথা হয়েছে। প্রত্যেকটি মানুষই আসলে বলছেন যে নতুন বাংলাদেশে নতুনভাবে এই ভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করছেন তারা এবং পাশাপাশি যাতে এ ধরনের কোনো ঘটনা অর্থাৎ নিজের যেই ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ের জন্য আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, আর যাতে কোনো ভাইকে তার জীবন না দিতে হয়, এমন একটি রাষ্ট্র চান আসলে এখানে আসা প্রতিটি মানুষ এবং চান দেশ থেকে অন্যায় দূর হবে। যেমনটি বলছিলাম যে এখানে আসলে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে আসা প্রতিটি মানুষকে আসলে যাতে নিরাপদে থাকতে পারেন, কোনো ধরনের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এরই মধ্যে গ্রহণ করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সামাজিক রাজনৈতিক টানাপোড়েনে হুমকির মুখে দেশের 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা চর্চা আর সংরক্ষণের অভাবে স্বকীয়তা হারাতে বসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, খুমির মতো ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষা। চর্চা করতে না পারার জন্য পরিবার গোষ্ঠীর সাথে তারা দুষছেন সরকারকেও। টিকে থাকা ভাষাগুলো রক্ষায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কি করছে আর এই ভাষাভাষীরাই বা কি চান সে বিষয়ে আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। মায়ের ভাষার মান বাঁচাতে জীবন দিয়েছিলেন রফিক, শফিক, সালাম বরকতরা। বাঙালির শির উন্নত করেছিলেন গৌরবে। সেই বাংলায় বাংলা ছাড়াও আছে আরও 40টি ভাষা। ভিন্ন জাতিসত্তার মানুষেরা সেসব ভাষায় কথা বলেন। কয়েকটি বিলুপ্ত হওয়ার পথে, কয়েকটির নেই বর্ণমালা। সবার সাথে বাংলা ভাষায় কথা বলা হয়, শুধু আমি হচ্ছে কি লিখতে পারি না, কারণ ওইভাবে শেখা হয় নাই। অনেকেই আসি আমরা কিন্তু পড়তে পারি না আমাদের নিজেদের ভাষাটা। আমার বয়স যখন 4 থেকে 5, ভালো মতো হচ্ছে ভাষাটাও জানতাম না। তখন আমি একটা প্রতিষ্ঠানে মানে কি আমাকে ভর্তি করে দেওয়া হয় আর কি। তখন অন্যদের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ হইতো আর কি। তাই চর্চা আর সংরক্ষণের অভাবে মাতৃভাষার স্বকীয়তা হারাতে বসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, খুমির মতো আরো অনেক ক্ষুদ্র জাতিসত্তা। চর্চা করতে না পারায় নিজেদের সঙ্গে দুষছেন সরকারকেও। যখন আমরা শিশু থাকি যা কিছু শিখি অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারি, কিন্তু বড় হলে কিন্তু আমরা ওই ভাষাটাকে আয়ত্ত করতে কিন্তু অনেক টাইম লেগে যায়। বাংলাদেশের ম্যাচুরিটির উপর চিন্তা করেছে, অবশ্যই বাংলা ভাষা শিখতে হবে। কর্মসংস্থানের কথা চিন্তা করে ত্রিপুরা ভাষা, বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, এটা যদি আমি সমানভাবে চর্চা করে আসতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে অনেক ভালো হতো। সরকার যদি প্রত্যেকটা ভাষার প্রতি নজর দেন, এটা তো আপনার ব্যক্তি উদ্যোগে কিংবা এনজিও উদ্যোগে এগুলো তো বাস্তবায়ন করা সম্ভব না। তো হয় কি আমরা যখন বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করতে যাই সেই ক্ষেত্রে অনেকেই ঝরে পড়ার মেইন 2টা কারণ হইতে পারে, একটা দারিদ্র্য হইতে পারে আর একটা মাতৃভাষায় শিক্ষার অভাব হইতে পারে। শান্তিময় চাকমাও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। 2টি উপন্যাসও লিখেছেন, তবে চাকমা ভাষায় নয়, বাংলায়, কারণ তিনি চাকমা ভাষায় লিখতে পারেন না। পরে হয়তো কাউকে দিয়ে অনুবাদ করাবেন। তবে তিনি চাকমাদের ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানাতে একটি লাইব্রেরি খুলতে চান। আমার এলাকায় একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করব এবং আমি বা অন্যান্য যে লেখকগুলো আছে তারা যে উপন্যাস, গল্প, কবিতাগুলো লিখে সেগুলো আমি সংগ্রহ করব। 2010 সালের শিক্ষানীতিতে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিদ্যালয়ে নেবেন মাতৃভাষা শিক্ষা, কিন্তু চাকমা, মারমা, গারো, ত্রিপুরা আর মণিপুরী এই 5 ভাষায় বই বেরুলেও নেই পর্যাপ্ত শিক্ষক। আর বাকি ভাষাগুলোর কাজ চলছে বলে জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক।
41টি ভাষা বাংলা সহ, সেখানে 40টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার মধ্যে কিন্তু 14টি ভাষাই এই ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে। এটা থেকে উত্তরণের একটিমাত্র পথ হলো শিশুদেরকে সঠিকভাবে এই ভাষা চর্চা করতে হবে। আমরা আপাতত 3টা ভাষা হাতে নিয়েছি, রেংমিচ্চা, কন্দ আর পাত্র। বাংলাদেশের সকল জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকার পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন প্রত্যাশা ভিন্ন ভাষাভাষীদের। বিশ্বে প্রতি 2 সপ্তাহে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা, আর সেই ভাষার সঙ্গে হারাচ্ছে ওই ভাষালব্ধ জ্ঞান আর ভাষাভাষীদের সংস্কৃতি। বাংলাদেশেও অনেক জাতিগোষ্ঠীদের মধ্যে ঘটতে যাচ্ছে এমন ঘটনা, কিন্তু যে বাঙালি জাতি নিজের মায়ের ভাষার জন্য প্রাণ দিতে জানে, সেই জাতি কি পারে অন্য ভাষাকে বিলুপ্ত হতে দিতে? অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী দেশের জনতা এমন এক বাংলাদেশ নির্মাণ করতে চায় যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার বিজয় যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে তা কাজে লাগাতে হবে। 18 ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে 21 পদক প্রদান শেষে এ কথা বলেন তিনি। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 18 বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে স্বীকৃতি হিসেবে দেওয়া হলো অমর 21 পদক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে দেন এ রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এক নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এবারের অমর 21 নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে উন্মুখ হয়ে আছে তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর 21 পদক প্রদান করে বাংলাদেশ সরকার। 1976 সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী লীগ সরকারের 3 বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত 2018 সালে দায়িত্বে থাকা 43 জনকে ওএসডি এবং 14 ও 18 সালের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন সচিব জানান, 24 সালের নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের বিরুদ্ধেও আসছে কঠিন সিদ্ধান্ত। আগামী নির্বাচনে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে ডিসিদেরকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2014 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে এবং 24 সালে পুনরায় একতরফা নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিনটি নির্বাচন দেশে বিদেশে বিতর্কিত, সমালোচিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তাদের নাম সামনে আসে। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগের বিষয় এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। এবার 3 বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে 18 নির্বাচনে দায়িত্বে থাকা 43 জন ডিসিকে ওএসডি করা হয়েছে। আর বৃহস্পতিবার 14-18 সালের নির্বাচনের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন, তার মধ্যে সচিব আছে, বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। সচিব বলেন, 24 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদেরও তালিকা করা হচ্ছে। যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। আগামী নির্বাচনে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নিজেদের দায়িত্ব পালন করতে বর্তমান জেলা প্রশাসকদের নির্দেশ দেন মোখলেসুর রহমান। আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে
আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এদিকে জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে সারদায় প্রশিক্ষণরত 6 সহকারী পুলিশ সুপারকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ধনঞ্জয় এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কিন্তু সে পলাতক। জাতীয় ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে জনসভায় তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছে বিএনপি। এ সময় দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি মহাসচিবের। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে বিএনপির এই কর্মসূচি। নির্ধারিত সময়ের অনেক আগেই লাকসাম স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরের দিকে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে ব্যাপক সমাগম সৃষ্টি হয় আশপাশের এলাকায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের নৈরাজ্য বন্ধ করতে হবে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনমনে স্বস্তি ফিরবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণ। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। এছাড়া দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ 4 দফা দাবিতে দেশের 8 জেলায় সমাবেশ করেছে বিএনপি। ফজলা রাব্বি, সৌরভ, নিউজ 24, লাকসাম, কুমিল্লা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবার স্বাগত সংবাদে। প্রশাসন ও সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখালেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ পরিণত হয়েছে উপাচার্যের পতনের আন্দোলনে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা হলেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এর দায় নিয়ে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছেন তারা। তবে পদত্যাগে রাজি নন উপাচার্য। কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করাকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত সেই শিক্ষার্থী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত ছাত্র জুলাই আগস্ট আন্দোলনের সক্রিয় ছিলেন বলে জানা গেছে। এছাড়া আঞ্জুমানে তালামিজে ইসলামীর একজন দায়িত্বশীল তিনি। তবে মহানগর শিবিরের নেতাকর্মীরা বলছেন, এই ঘটনাটির সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার এই কথা জানান তিনি। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বেশ কজন আসামিকে। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে যাদের প্রত্যক্ষ নির্দেশে গণহত্যা চালানো হয় তাদের মধ্যে দাপুটে 10 জনকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত।
এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি করার বিষয়ে সাবেক আইজিপিকে আগামী 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই আসামি দাবি করেছেন 6 মাস ধরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি খুঁজে পাচ্ছেন না। আব্দুল্লাহ মামুন ফরমার আইজিপি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই, যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। এদিকে সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির দিন ধার্য করা হয়েছে 28 মে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, পোলট্রি সেক্টর আরও বড় করতে হলে মহিলা খামারিদের সংখ্যা বাড়াতে হবে। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 3 দিন ব্যাপী 13তম আন্তর্জাতিক পোলট্রি শো এবং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। স্কিন কেয়ারের জন্য এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাঞ্জেলিনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই আয়োজনে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী নাফিজা তুষিকে। এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টারের মোড়ক উন্মোচন করা হয়। সম্পর্কে টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ ও ভারত, এমনটি জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজের দপ্তরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা জানান, দুদেশের কাজের সম্পর্ক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে 16 ফেব্রুয়ারি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করা হয়। সফর শেষে উপদেষ্টা ফেরত এসে জানান, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ডক্টর এস জয়শঙ্করকে মৌখিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দুপক্ষের নানা উদ্বেগ নিয়েও খোলামেলা আলাপ আলোচনা হয়েছে বৈঠকে। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। এখন আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভেনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্যে তা কাটিয়ে ওঠা গেছে। তবে ভিসা সহ এখনো কিছু জায়গায় টানাপোড়েন থেকেই গেছে। দুই দেশই স্থিতিশীল সম্পর্কের উপর জোর দিচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। তৌহিদ হোসেন আরও জানান, বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্লেন করার জন্য, করে তার মানে যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের বিভিন্ন পদক্ষেপের বিষয় বাংলাদেশ এখনো পর্যবেক্ষণ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এটা নিয়ে আমাকে কিছু আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন দর্শক। ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।